তাহি অবাক হয়ে সিমরানের দিকে তাকিয়ে আছে। সে সিমরানকে এভাবে রাখতে কখনো দেখেনি। সিমরান দিশা আর তাহিকে ইশারা করতেই ওরা বুঝে গেছে কি করতে হবে। তাহি এতক্ষণে সব রেকর্ড করে নিয়েছে। সিমরান জেনিকে বলল, কি যেন বললি? তুই কোন স্ট্যাটাসের মেয়ে? আজকের পর থেকে এই স্ট্যাটাস আর থাকবে না তোর। আজকে তোর কুকীর্তি সব ফাঁস হবে। তোর করা কাজের শাস্তিও দেখবে সবাই। এবার তাহি ক্যামেরা অন করে আর তিনজনে মাস্ক পরে নেয়। জেনি বলল, আমার কিছু করে তোর পার পাবি না। অনেক বড় ভুল করছিস তোরা। আমাকে ছেড়ে দে। প্রথমে সিমরান পরপর কয়েকটা থাপ্পড় মারে জেনির গালে, আর তাহি ভিডিও করছে। তারপর দিশা একটা কেচি নিয়ে জেনির কাছে গিয়ে দাঁড়ালো। এটা দেখে জেনি ভীষণ ভয় পেয়ে গেছে। কোকো কি করছিস? কেচি দিয়ে কি করবি? দিশা কিছু না বলে ক্যাচ করে জেনির চুল ধরে মাঝ বরাবর কেটে দেয়। সাথে সাথে জেনির চিৎকার করে ওঠে। সিমরান তার মুখ চেপে ধরে। এবার দিশা গিয়ে তাহির হাত থেকে ফোন নিয়ে ভিডিও করে, আর তাহি এসে একটা বালতি হাতে নেয়। বালতিতে তেল রয়েছে, তেলের সাথে ডিটারজেন্ট আর কালি গুঁড়ো মেশানো। তাহি বালতিটা নিয়ে সোজা গিয়ে জেনির মাথায় ঢেলে দেয়। মুহূর্তে জেনির সারা গা তেলে কালিতে ভরে যায়। ডিটারজেন্ট থাকার কারণে জেনির চোখ মুখ জ্বলছে, কিন্তু তার থেকে বেশি জ্বলছে তার অন্তর। সে এবার কোনো শব্দ করেনি, চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এরপর তারা অন্য পদক্ষেপ নিতে গেলে সিমরান বারণ করে বলে, ব্যাস, আর দরকার নেই। আশা করি এতেই ওর শিক্ষা হয়ে গেছে। দিশার উদ্দেশ্যে বলল ভিডিও অফ করতে। তারপর জেনির সামনে গিয়ে বলল, তোর প্রতি দয়া করেছি সেজন্য ভিডিওটা মিডিয়াতে ছাড়িনি। তবে শুনে রাখ, এরপর যদি আমার পিছনে লাগতে আসিস না, শুধু আমার পিছনে কেন, কারো সাথে যদি এমনটা করিস, সেই দিনই তাহলে তোর এই ভিডিওটা পাবলিশ হবে। কথাটা মনে রাখিস। জেনি কিছু বলেনি, আগের মতোই আছে। তাহি বলল, সে কি, এত কষ্ট করে এত সুন্দর একটা ভিডিও করলাম আর সেটা ছাড়বো না? দিশা বলল, হ্যাঁ, ভিডিওটা ছাড়লে আমাদের কত ফ্রেন্ড ফলোয়ার হবে। সিমরান দিশার দিকে তাকাতেই দিশা আবার বলল, কিন্তু তুই যখন বলছিস তখন আমরা একদম ছাড়বো না। হুম। তারপর সিমরান মোনাকে আসতে বলল। মোনা আসার পর মোনাকে বলল, একে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। একটু পর ভার্সিটি ছুটি হয়ে যাবে, যখন কেউ থাকবে না সেই সুযোগে গেটের কাছে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে দিবে। ঠিক আছে। তারপর সিমরান দিশা আর তাহি রুম থেকে বেরিয়ে যায় চৌধুরী বাড়িতে। শাওয়ারের নিচে বসে আছে জেনি। বাইরে তার বাবা মা কখন থেকে বলছে তাকে বেরিয়ে আসতে। প্রায় 1.5 ঘন্টা হয়েছে জেনি ওয়াশরুমে ঢুকেছে, কিন্তু এখনো বের হচ্ছে না। জেনি যখন বাড়িতে আসে তখন জেনির এই অবস্থা দেখে তার বাবা মা দুজনে হতবাক হয়ে যায়। মেয়ের এই অবস্থা কি করে হলো? জেনি তার বাবা মায়ের আদরের মেয়ে, আদরে বাদর বানিয়েছে মেয়েকে। তখন তারা জেনিকে বারবার জিজ্ঞেস করেছে যে কি হয়েছে, কিন্তু জেনি কিছু না বলে সোজা নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে যায়। তারাও মেয়ের পিছু পিছু আসে, কিন্তু এত করে বলছে দরজা খুলতে, কিন্তু জেনির কোনো খবর নেই। এবার তাদের অনেক চিন্তা হচ্ছে। জেনি শাওয়ারের নিচে বসে এক ধ্যানে তাকিয়ে আছে। প্রতিশোধের আগুন তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। অতিরিক্ত রাগের কারণে সে চুপ হয়ে আছে। এবার সে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে গেল। তার নিজের এই অবস্থা দেখে রাগ কন্ট্রোল করতে পারেনি। সজোরে এক ঘুষি মেরে আয়নাটা ছাড়খাড় করে দিয়েছে। হাতটা একটু কাটা গিয়েছে, রক্ত বের হচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশ নেই। এবার সে নিজে নিজে বলতে লাগলো, আজকে তুই আমার সাথে যা করলি তার থেকে কয়েক গুণ আমি তোকে ফিরিয়ে দেব। ভাবিস না আমাকে হারিয়ে দিয়েছিস তুই। আমি এত সহজে হার মানার পাত্রী নই। এরপর তোকে ডিরেক্ট পরকালে পাঠিয়ে দেব আমি। পরের দিন ভার্সিটিতে সিমরান আর তাহি এসেছে। দিশা নাকি আজ আসবে না জানিয়ে দিয়েছে। তারা দুজনে নিত্যদিনের মতো গাছের নিচে বসে আছে। তাহি জেনির ব্যাপারে এটা সেটা বলছে আর হাসছে, সাথে সিমরানও। কিছু সময় বসে দুজনে ক্লাস করতে চলে গেল। ক্লাস শেষে দুজনে বেরিয়ে আসে। দিশা আসেনি, তাই দুজনে ঠিক করে আজ দিশার বাড়ি যাবে। তারপর দিশার বাড়ির দিকে দুজনে রওনা দেয়। রাস্তায় দুজনে হাঁটছে। এই একটা সমস্যা, দিশার বাড়ি যেতে এই সময় কোনো গাড়ি পাওয়া যায় না। দুজনে বিরক্ত হয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে তারা বেশ দূরে চলে এসেছে। তখনই তাহির ফোনে কল আসে। কল রিসিভ করার পর ঠিকভাবে কথা আসছিল না।
সেজন্য সে অন্য সাইডে চলে যায়। আর সিমরান তাহির জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। হঠাৎ কোথা থেকে একটা গাড়ি এসে সিমরানকে ধাক্কা মারে। সাথে সাথে সিমরান মাটিতে লুটিয়ে পড়ে। তাহির হাত থেকে মুহূর্তেই ফোনটা পড়ে যায়। সিমি বলে চিৎকার দিয়ে তার কাছে দৌড়ে যায়। তখনই একটা ছেলে গাড়ি থেকে নেমে এলো, মুখ দিয়ে বেরিয়ে এলো, ও শিট। দীর্ঘ 6 বছর পরে দেশে ফিরেছে তায়ান শেখ। গতকালই সে লন্ডন থেকে দেশে ফিরেছে। কোনোদিনও দেশে আসবে না এটাই পণ করে নিয়েছে, কিন্তু নিজের মায়ের কান্নাকাটি আর নিজের বন্ধুদের জোড়াজুড়িতে আসতে বাধ্য হয়েছে তায়ান। এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করতে গিয়েছিল তার প্রাণপ্রিয় 2 বন্ধু সাইমন ও দীপ। 2 বছর পর বন্ধুদের দেখে আবেগপ্রবণ হয়ে গিয়েছিল তায়ান। এয়ারপোর্ট থেকে ঢাকায় এসে একটা ফ্লাইটে উঠেছে সে। নিজের বাড়ি যায়নি। সে আসছে জেনে তার মা কান্নায় ভেঙে পড়েছে এবং তায়ানের সাথে দেখা করতে চেয়েছে। তাই তায়ান তার মাকে বলেছে আজ দেখা করবে। সে ফ্ল্যাট থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলছে তার মায়ের সাথে দেখা করার জন্য। আপন মনে গাড়ি চালাচ্ছে তায়ান। মোড় ঘুরতেই হঠাৎ দেখতে পেল একটা মেয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। এমতো অবস্থায় সাথে সাথে গাড়ি ব্রেক করে তায়ান। এমনভাবে ব্রেক করার জন্য গাড়ি স্টিয়ারিং এর সাথে মাথায় ব্যথা পায় সে। চলতি গাড়ি এভাবে ব্রেক করার ফলে গাড়িটার সাথে হালকা ধাক্কা লাগে মেয়েটার। আচমকা গাড়ির ধাক্কায় সিমরান ভয় পেয়ে সাথে সাথে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। তৎক্ষণাৎ তায়ান গাড়ি থেকে নামে এবং সিমরানকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে বলে, ও শিট। তাহি সিমরানের মাথাটা তার কোলে নিয়ে উদ্বিগ্ন হয়ে বলছে, সিমি, সিমি কি হয়েছে তোর সিমি? কথা বল, মাথা থেকে রক্ত বের হচ্ছে তো। সিমি উঠ, কথা বল। তাহি সিমরানের মুখ ধরে হালকা চাপড় মারছে আর বলছে। সিমরান পড়ে যাওয়ার ফলে রাস্তায় পাথরের সাথে মাথা কাটা যায়, যার ফলে প্রচুর ব্লাড যাচ্ছে। তাহি এত রক্ত দেখে আর কান্না আটকিয়ে রাখতে পারেনি। কান্না করছে আর সিমরানকে ডাকছে। তায়ানও বেশ ঘাবড়ে যায় সিমরানের মাথায় এত রক্ত দেখে। এবার সে তাহির উদ্দেশ্যে বলল, শুনুন, ওনাকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে। এবার তাহি তায়ানের দিকে তাকায়। মুহূর্তেই তার মাথায় রক্ত উঠে যায়। তায়ানের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি এটা কি করেছেন? দেখতে পাননি যে একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে? তাও আপনি ধাক্কা দিলেন? কেন করলেন? দেখুন, আমার কোনো দোষ নেই। ইনি তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে। কি কি বলেন আপনার দোষ নেই? একটা মেয়েকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে বলছেন আপনার কোনো দোষ নেই? আপনি ইচ্ছা করে করছেন, তাই না? শুনুন মিস, আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। আমি ওনাকে দেখতে পেয়ে তো সাথে সাথে গাড়ি ব্রেক করি। তায়ানের পুরো কথা শেষ করার আগেই তাহি বলল, সাথে সাথে যদি গাড়ি ব্রেকই করেন, তাহলে আমার ফ্রেন্ড মাথায় ব্যথা পেল কিভাবে? জ্ঞান হারালো কিভাবে? কেন করেছেন বলুন? দেখুন মিস, আপনার কোনো কথা শুনবো না। আমি এক্ষুনি আমার ভাইয়াকে ফোন করে আপনার শাস্তির ব্যবস্থা করব। এ পর্যায়ে তায়ান ভীষণ রেগে গেল এবং ধমক দিয়ে তাহিকে বলল, স্টপ। আর একটা কথা বললে একদম গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবো। তায়ানের এমন রাগী ফেস আর ধমক শুনে সাথে সাথে তাহি থেমে গেল। কিছুক্ষণের মধ্যেই সেখানে মানুষের ভিড় জমে গেল। তায়ান এবার দাঁড়িয়ে না থেকে সিমরানকে পাজা কোলে তুলে নিয়েছে। তারপর তার গাড়ির পেছনের সিটে নিয়ে শুইয়ে দিয়েছে এবং তাহির উদ্দেশ্যে বলল, যদি যেতে চান তাহলে গাড়িতে উঠে বসুন। এ বলে তায়ান ড্রাইভিং সিটে উঠে বসল। তাহিও আর দেরি না করে পেছনের সিটে গিয়ে বসে। সিমরানের মাথা তার কোলে নিয়ে কাটা যাওয়া জায়গায় স্থানে টিস্যু চেপে ধরে। প্রায় 10 মিনিট পরে তারা হসপিটালে পৌঁছে যায়। তায়ান আগের মতো সিমরানকে পাজা কোলে নিয়ে ভেতরে ঢুকে পিছে পিছে যাচ্ছে তাহি। কান্না করার ফলে তাহির চোখ মুখ অন্যরকম হয়ে গিয়েছে। সিমরানকে একটা কেবিনে নিয়ে যায় তায়ান এবং ডাক্তারের উদ্দেশ্যে বলল তাড়াতাড়ি সিমরানকে চেক করতে। তারপর সে কেবিন থেকে বেরিয়ে যায়। ভেতরে সিমরানের সাথে থেকে যায় তাহি। বাইরে দাঁড়িয়ে আছে তায়ান। তার বড্ড খারাপ লাগছে। সে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট করিয়েছে। ভাবতেই তার কেমন লাগছে। কিছু সময় অতিক্রম হওয়ার পর ডাক্তার বেরিয়ে আসে। সাথে আসে তাহিও। ডক্টর তায়ানের উদ্দেশ্যে বলে, ভয়ের কোনো কারণ নেই, ওনার কিছু হয়নি। ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে আর মাথাটা হালকা কাটা গেছে। আমি ব্যান্ডেজ করে দিয়েছি, কিছুক্ষণ পরেই ওনার জ্ঞান ফিরে আসবে। ওকে ডক্টর, ধন্যবাদ।
ডক্টর হালকা মুচকি হেসে সেখান থেকে চলে যায়। এবার তাহি আর তায়ান কিছুটা চিন্তামুক্ত হলো। তাহি এবার তায়ানকে ভালো করে লক্ষ্য করল। শ্যামবর্ণের চেহারার ছেলেটি, ভীষণ লম্বা, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি, সাইমনের মতো, যথেষ্ট হ্যান্ডসাম। শ্যামবর্ণের হলেও ছেলেটার চেহারা জাস্ট অসাধারণ। তাহি এক প্রকার ক্রাশ খেয়েছে। তাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তায়ান বলল, কি হলো মিস, এইভাবে কি দেখছেন? সাথে সাথে তাহি চোখ ফিরিয়ে নেয় এবং নিজে নিজে বলতে থাকে, ছি তাহি, ছি, তুই এতক্ষণ একটা ছেলেকে চোখ দিয়ে গিলে খাচ্ছিলি, তাও এবার যে ছেলে তোর ফ্রেন্ডকে অ্যাক্সিডেন্ট করিয়েছে, যে তোকে তখন ধমক দিয়েছে, আজ পর্যন্ত তোর ভাই ছাড়া এমন ধমক কেউ দেয়নি। কত বড় সাহস, তোকে ধমক দিয়েছে ভাবা যায়। আর তুই কিনা লোকটার মাথা থেকে পা পর্যন্ত সব দেখছিলি। এত অধপতন হয়ে গেছে তোর। এখন তো দেখছি তোর লোচমার্খা চোখ দুটো তুলে নিতে হবে। ছি, ধিক্কার জানাই তোর এই চোখ জোড়াকে। নিজে নিজে এসব বলে একবার তায়ানের দিকে তাকিয়ে কিছু না বলেই মুখ বাঁকা করে সিমরানের কেবিনে ঢুকে যায়। আর তায়ান ভ্রকুসকে তাহির দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে সিমরানের জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করে হসপিটালে। সাথে সাথে উঠে বসে। তাহি তড়িঘড়ি করে সিমরানের কাছে এসে বলল, কি রে, কি হয়েছে সিমি? এইভাবে উঠছিস কেন? আমি এখানে কিভাবে এলাম? তারপর সিমরান মনে করার চেষ্টা করলো, তারপরই সব মনে পড়ল। তাকে তো একটা গাড়ি ধাক্কা দিয়েছে, তারপর আর কিছু মনে নেই। তারপর তাহি সব বলল সিমরানকে। সব শুনে সিমরানের মধ্যে অপরাধবোধ কাজ করছে। আসলে দোষটা তো তার, সেই তো মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল। অবশ্য তখন সেই সময় রাস্তায় কোনো গাড়ি চলাচল করছিল না। কে জানতো এমন হবে। একটু পর ডক্টর এসে সিমরানের জ্ঞান ফিরেছে দেখে তায়ানকে জানিয়েছে। সাথে সাথে ভিতরে প্রবেশ করে তায়ান। তায়ানকে দেখে সিমরানের হঠাৎ কেমন যেন লাগলো। তায়ানও ভিতরে প্রবেশ করে দেখল সিমরান বেডের সাথে হেলান দিয়ে বসে আছে। তায়ান সিমরানের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। কেমন মায়া যেন মেয়েটার মুখে, মনে হয় তার চেনা কেউ। এবার তায়ান সিমরানের পাশে গিয়ে বসলো এবং বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি এমন কিছু হবে। আপনাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারিনি কি করব। তবুও সাথে সাথে গাড়ি ব্রেক করে নিয়েছি। ব্রেক করার ফলেও যে এত ব্যথা পাবেন ভাবিনি। সরি। আরে ভাইয়া, সরি কেন বলছেন? আপনার একটুও দোষ নেই, আমারই সব দোষ। আমি তো মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম, অন্যায় তো আমার। সিমরান ভাইয়া বলাতে তাহিনের বুকটা কেমন ধক করে উঠল। হঠাৎ এমন হলো কেন? তাহি সিমরানের কানে কানে বলল, লোকটা যখন বলেছে তার দোষ, তখন কেন বলতে গেলি যে তার কোনো দোষ নেই? আরে তুই কি গাধা নাকি? কেন বলতো? আরে লোকটার দোষ থাকলে তখন আমরা লোকটাকে ভয় দেখিয়ে কিছু হাতিয়ে নিতে পারতাম। এখনো সময় আছে, তুই বল যে আপনারই সব দোষ। আমি তোর মতো এমন আধা পাগল না। তায়ান দেখছে এরা কিভাবে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। এবার সিমরান তায়ানকে বলল, ভাইয়া, আপনার কোনো দোষ নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। আর আমিও সরি বলছি, আমার ভুলের জন্য আপনাকে এত কিছু ফেস করতে হয়েছে। সিমরানের এত ভালো মানুষই দেখে তাহি ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। মনে হয় যেন এতে সে ভীষণ কষ্ট পেয়েছে। মনে মনে বলে, মেয়েটাকে এত ভালো শাস্তি কে বলে? নিশ্চয় বোকা, না হলে কেউ এত বড় সুযোগ মিস করে। আরে পাগলও নিজের ভালো বোঝে। তায়ান বলল, ভাইয়া যখন বলেছো তখন ভাইয়াকে কেউ সরি বলে? যাই হোক, আমাকে এবার আসতে হবে। জানি না আর কখনো দেখা হবে কিনা, তবে আজকের ঘটনা মনে রেখো না প্লিজ। ভালো থেকো। সিমরান হাসি মুখে বলল। আপনিও এ নিয়ে আর ভাববেন না, ভালো থাকবেন ভাইয়া। তারপর তায়ান সেখান থেকে উঠে একবার তাহির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। তাহি মনে মনে বলছে, এত আদিক্ষেতের কি আছে বুঝি না। আর চোখে তাহিও তায়ানকে দেখল। এরপর তাহি কাউন্টারে গিয়ে বিল চাইলে তাকে জানিয়ে দেওয়া হয় বিল পে হয়ে গেছে। সে তখনই বুঝে যায় তার মানে লোকটা দিয়েছে। যাক বাবা, ভালোই হয়েছে, আমাদের টাকা বেঁচে গেছে। তারপর তাহি সিমরানকে তার বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে যেতে সিমরানের মাথায় ব্যান্ডেজ দেখে তার মা বেশ উদ্বিগ্ন হয়ে যায়। সিমরানকে বারবার জিজ্ঞেস করেছে তার এমন কি করে হলো। তারপর সিমরান তার মাকে সব বলল। সব শুনে ইস্তিফা বেগম আরো চিন্তায় ফেটে পড়লেন এবং সিমরানকে বকতে লাগলেন। তুই কি দিন দিন অবুঝ হয়ে যাচ্ছিস জিমি?
কেউ এমন করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে? আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি কিভাবে বাঁচতাম? এ বলে কান্না করে দিলেন ইস্তিফা বেগম। সিমরান তার মাকে জড়িয়ে ধরে বলল, দেখো আমি তো একদম ঠিক আছি, তাহলে শুধু শুধু এত চিন্তা কেন করছো? তোকে নিয়ে আমার বড্ড চিন্তা। কবে যে একটা যোগ্য ছেলের হাতে তোকে তুলে দিতে পারবো। এসব বলে আমার মাথা নষ্ট করো না তো। আর তোমাকে এত চিন্তা করতে হবে না। যাও এবার নিজের রুমে যাও তো, বিশ্রাম করো, আমিও যাই। ঠিক আছে, যা। তারপর যে যার রুমে চলে যায়। বিকেল 4টা। দিশা তার রুমে বসে আছে। আজকে ভার্সিটিতেও যায়নি, তাই এখন ভালো লাগছে না। কি করবে ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ ভাবলো বাইরে থেকে ঘুরে আসা যাক, সাথে সিমরানকে নিলে কেমন হয়। তাই সিমরানকে ফোন দিয়েছে। সিমরান বলল তার নাকি শরীর খারাপ, তাই বের হতে পারবে না। দিশা ঠিক আছে বলে কল কেটে দিল। দিশার এবার বড্ড মন খারাপ হয়ে গেছে। এবার দিশা ভাবলো পাশের বাসার সুইটিকে নিয়ে বের হবে। সুইটির বয়স 8 বছর। তার সাথে বেশ বন্ধুত্ব দিশার। কিছুক্ষণ পর দিশা রেডি হয়ে সুইটিকে নিয়ে বেরিয়ে পড়ে ঘুরতে। একটা রিক্সায় করে তারা কিছু সময় পর পৌঁছে যায় একটা পার্কে। দিশা আর সুইটি মিলে পার্কটা ঘুরে ঘুরে দেখছে। এবার দিশার খুব ভালো লাগছে। তারপর দুজন একটা বেঞ্চে গিয়ে বসে। মিস ঝাঁঝলঙ্কা, আপনি এখানে? হঠাৎ পরিচিত কণ্ঠ পেয়ে চমকে এদিক ওদিক তাকায় দিশা। তখনই দেখতে পায় তাদের বেঞ্চের বাম পাশে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে দীপ। দীপ এখানে। এই মুহূর্তে দীপকে দেখে ভীষণ খুশি হয়ে যায় দিশা। এত খুশি হওয়ার কারণটা সে ঠিক বুঝতে পারছে না। এবার দীপ দিশার দিকে এগিয়ে আসে। তারপর দিশাকে বলল, আপনি এখন এখানে? কেন, আমার কি এখানে আসা বারণ নাকি? আমি তা বলিনি মিস ঝাঁঝলঙ্কা। দেখুন মিস্টার, আমি আবারও বলছি, আমার নাম দিশা। আমাকে এসব একদম বলবেন না। বললে কি করবেন মিস ঝাঁঝল? এবার দিশার অনেক রাগ হয়। রেগে সেখান থেকে চলে যেতে নিলে দীপ তাকে থামিয়ে দিয়ে বলে, ওকে ওকে, সরি, আর বলবো না মিস দিশা। নামটা একটু ট্রেনে বলল দীপ। দিশা আবার বেঞ্চে বসে পড়ে। দীপ আবার বলল, বসতে পারি মিস দিশা? বসুন, কিন্তু দয়া করে আমার মাথাটা খাবেন না। আরে কি যে বলেন না, এত এত খাবার পড়ে থাকতে আমি কেন আপনার মাথাটা খেতে যাব? তাও আবার যে মাথায় গোবর ভরা। শেষের কথাটা একদম আস্তে বলেছে দীপ। দিশা শুনলে হয়তো তার কান আস্ত থাকতো না। এবার দীপ বেঞ্চে বসে পড়ল। মাঝখানে সুইটে বসার পর থেকে দীপ আর একটা কথাও বলেনি। অনেকক্ষণ নীরব থাকার ফলে দিশা বলল, হুম, ভালো লাগছিল না অফিসে, তাই ভাবলাম কাছেই তো পার্ক, একটু ঘুরে আসি। ও, তা আপনি? আমারও সেম, ভালো লাগছিল না, তাই এসেছি। দীপ একবার দিশার দিকে তাকিয়ে কিছু না বলে আবার সামনে তাকিয়ে চুপ করে রইল। দিশা ভাবছে এখন তো ওনার বা দিশার কোনো তাড়া নেই। এখন ওনার পরিবারের কথা জিজ্ঞেস করলে কেমন হয়। অনেক চুপ থাকার পরে এবার দিশা বলেই ফেলে, আচ্ছা, ওই দিন যে বললেন আপনার পরিবার নেই, মানে আপনার পরিবার কোথায়? আপনি তাদের কাছে নেই কেন? সাথে সাথে দীপের মুখের হাসিটুকু মিলিয়ে গেল। দিশা হঠাৎ এমন প্রশ্ন করবে দীপ ভাবেনি। দিশা ব্যাপারটা বুঝতে পেরে বলল, সমস্যা নেই, আপনার যদি খারাপ লাগে তাহলে বলার দরকার নেই। যেখানে নিজের পরিবারকে কখনো চোখে দেখিনি, সেখানে কি করে বলবো যে আমার পরিবার কোথায়? মানে? দীপ খানিকক্ষণ চুপ থেকে বলল, ছোটবেলা থেকে পরিবার কি জিনিস কখনো উপলব্ধি করতে পারিনি। এক দাদুর কাছে মানুষ হয়েছি, যদিও তিনি এখন আমার সব। ছোটবেলায় ছোটবেলায় তো পরিবারের শূন্যতা অনুভব করিনি, কিন্তু বড় হওয়ার পর সাথে সাথে এই শূন্যতা আমাকে ঘিরে ধরে। দাদুর কাছে জানতে চেয়েছি যে আমার পরিবার কোথায়, আমার মা বাবা কই। প্রথমে দাদু না বললেও পরবর্তীতে আমার জোরাজুরিতে বলেছে তিনি নাকি আমাকে একটা হসপিটাল থেকে পান। হসপিটালের একটা রুমে নাকি আমাকে কান্নারত অবস্থায় পায়। অনেক খুঁজেছে আমার বাবা মাকে, কিন্তু পায়নি। পাবে কি করে? তারা তো আমাকে ফেলে রেখে চলে গিয়েছে। তখন দেখে এই পর্যন্ত দাদু আমাকে মানুষ করে আসছে। পরিবার বলতে এখন শুধু আমি আর দাদু আর আমার 2 ফ্রেন্ড। মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে যে সবার পরিবার আছে, বাবা মা আছে, অথচ আমার কেউ নেই। সব শুনে দিশার ভীষণ খারাপ লাগছে। এমন একটা মানুষের পরিবার বলতে কিছু নেই।
এত কষ্ট ওনার মাঝে, অথচ দেখলে কে বলবে এই ছেলের ভেতরে এত কষ্ট লুকানো। দিশা জিজ্ঞেস করলো, তাহলে আপনার দাদুর পরিবার কই? উনি বলেছে কোনো এক দুর্ঘটনায় নাকি ওনার পরিবার শেষ হয়ে যায়। জানতে চাইলাম কি দুর্ঘটনায়। উনি উনি বলতে চায়নি, তাই আমিও আর জোর করিনি। উনি আমাকে এত আদর দিয়েছেন, আপন কেউ হয়তো এত আদর করবে না। আমাকে কখনো অভাব বুঝতে দেননি। এখন বর্তমানে আমি ওনার বিজনেস সামলাই। সব শুনে দিশা ঠিক কি প্রতিক্রিয়া দেবে তার জানা নেই। দিশা একদম চুপ হয়ে আছে। তার বুকের ভেতর খুব জ্বালা করছে দীপের জন্য, কিন্তু কেন করছে? দীপ বলল, তো বাড়ি যাবেন কখন? এই তো। দীপ কিছু একটা ভেবে বলল। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? দীপ হালকা অবাক হয়ে বলল, অবশ্যই, কেন নয়। তবে আমি ভাবছি আমাকে কথাটা স্বয়ং মিস ঝাড়লঙ্কা বলেছে। সাথে সাথে দিশা চোখ গরম করে তাকায় আর দীপ হেসে দেয়। দিশার এই রাগী ফেস দেখতে তার ভীষণ ভালো লাগে। দীপ বলল, আচ্ছা, তাহলে আমি যাই। অফিসে এখনো প্রচুর কাজ। না হলে আরো কিছুক্ষণ বসতাম। ভালো থাকবেন মিস দিশা। দিশা হালকা হেসে বলল, ঠিক আছে। কিন্তু দিশার কেন জানি দীপকে বিদায় জানাতে ইচ্ছে করছে না। তারপর দীপ চলে যেতে নেয়। শুনুন, আপনার নামটা? সাথে সাথে দীপ থেমে যায়। এভাবে আচমকা দীপের নাম জিজ্ঞেস করে দিশা নিজেই লজ্জা পেয়ে যায়। দীপের মুখে যেন অন্যরকম হাসি ফুটে উঠেছে। দিশার দিকে তাকিয়ে বলল, দীপ্ত রেজওয়ান। দীপ্ত ওরফে দীপ। দিশা তো লজ্জায় তাকাতেও পারছে না। দীপ বলল, তাহলে আসি। দিশা মাথা ওপর নিচ করেছে। তা দেখে দীপ মুচকি হেসে চলে যায়। দিশাও আর কিছুক্ষণ থেকে বাড়িতে চলে যায়। এর মাঝে দুদিন কেটে গেছে। এই দুদিন সিমরান ইউনিভার্সিটিতে যায়নি অসুস্থ থাকার কারণে। সিমরানের অ্যাক্সিডেন্টের কথা শুনে দিশাও বেশ চিন্তায় পড়ে যায় এবং এই দুদিন সিমরানকে দেখতে আসে দিশা আর তাহিম। এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার চলে যায়। এখন সিমরানের মাথার ব্যথাটা সেরে গেছে, তাই মাথা থেকে ব্যান্ডেজ খুলে ফেলেছে। তবে মাথায় কাটার স্থানটা হালকা বোঝা যায়। টিউশনি শেষ করে কিছুক্ষণ হয়েছে বাড়িতে এসেছে সিমরান। আজ সে অন্য টিউশনিটার টাকা হাতে পেয়েছে। এখন ভাবছে বাড়িওয়ালার বাকি টাকা পরিশোধ করে দেবে, তাই সে বাড়ির ভাড়া দিতে চলে যায়। ভাড়া দিয়ে বাড়িতে এসে নিজের রুমে বসে আছে সে। হাতে তার বাকি টাকা। পরশু সিহাদের জন্মদিন, সাথে তার বাবার মৃত্যুবার্ষিকী। এবার যেহেতু মা অনুমতি দিয়েছে, তাই এবার সিহাদের জন্মদিন পালন করবে। প্রতি বছর এদিনে সিমরান যা পারে 10 জন অনাথ বাচ্চাদের খাওয়ায়, কিন্তু তার কাছে যা টাকা আছে তা দিয়ে সে দুটো কাজ কিভাবে করবে। তারপর আলমারি খুলে আরও কিছু টাকা পায়। যা হয়েছে এতে সে ম্যানেজ করে নেবে। জন্মদিন পালন করবে যে সেটা সিহাদকে জানায়নি সিমরান। ভাবছে একেবারে সারপ্রাইজ দেবে। ইনভাইট করবে শুধু দিশা আর তাহিকে। অবশ্য দিশাকে আগেই জানিয়ে দিয়েছে যে এবার সিহাদের জন্মদিন সেলিব্রেশন করার জন্য তার মা অনুমতি দিয়েছে। কথাটা শুনে দিশাও অনেক খুশি হয়। পরের দিন ভার্সিটিতে যায় সিমরান। যেতেই তার দুই বান্ধবীদের দেখতে পায়। তাকে দেখেই দুজনে ছুটে আসে। দিশা বলে, সিমি, কেমন আছিস? কি অবস্থা এখন? তাহি বলল, দেখতে পাচ্ছিস না যে কি অবস্থা? আবার জিজ্ঞাসা করছিস কেন? নাকি অকালে তোর চোখ দুটি খোয়া গেছে? আর ভালো না থাকলে ভার্সিটিতে আসবে কেন? এই 2 দিন ভালো ছিল না তাই আসেনি, এখন ভালো হয়ে গেছে সেজন্য এসেছে। তোর এত ফর্মালিটি দেখলে আমার গা একদম জ্বলে যায়। তো তোকে কে বলেছে আমার ফর্মালিটি দেওয়ার জন্য? এতই যখন সমস্যা, তখন নিজের চোখ দুটো উপড়ে ফেল। নিজে তো ফর্মালিটির ফও জানিস না। সিমরান ভেবে পায় না এরা এত ঝগড়া কিভাবে করতে পারে। সিমরান এদের কিছু না বলে হাতে ধরল। এরা হলো বেহায়া, তাই এদের কিছু বলেও কোনো লাভ নেই। সিমরানের হাঁটা দেখে দুজনে ঝগড়া থামিয়ে সিমরানের পিছু পিছু দৌড় দিল। প্রথম ক্লাস করেই তারা বেরিয়ে আসে। সিমরান বলল, আজ আর বাকি ক্লাস করব না আমরা। চল মার্কেটে যাই, আমার কিছু কেনাকাটা আছে। দিশা বলল, সিমি, শোন না, তোর সাথে মার্কেটে যেতে পারবো না রে। এক্ষুনি বাড়িতে যেতে হবে, কাজ আছে। তুই বরং এখন বাড়ি চলে যা। ও আচ্ছা তাহি, তাহলে তুই চল। সিমি, আমি তো ভুলেই গিয়েছি, আমাকে এক্ষুনি এক আউলিয়ার কাছে যেতে হবে।
আমি ওনার অনেক বড় এক ভক্ত। আজ ওনার দরবারে আমাকে উপস্থিত থাকাটা একান্ত জরুরি। তুই বাড়ি চলে যা। তাহির এত সুন্দর মিথ্যে কথা শুনে দিশার ইচ্ছে করছে তাহিকে এই মুহূর্তে গোবরের নোবেল ছুঁড়ে মারতে। সিমরান বলল, ও ঠিক আছে, তাহলে আমি একাই যাই। এই না না সিমি, তুই একা একা কি করে মার্কেটে যাবি? পথে যদি কোনো শিয়াল কুকুরে ধরে তাহলে তোকে কে বাঁচাবে? সিমরান এবার ভ্রুকুচকে তাহির দিকে তাকায়। তা দেখে দিশা মনে মনে ভাবে, কেন যে এই গাধাকে বলতে গেলাম। এখন যদি সিমি বুঝে যায়। দিশা বলল, আরে সিমি, তুই এই পাগলের কথায় কান দিস না তো। শোন, তুই এখন বাড়ি চলে যা, বিকেলে বরং যাস, তখন আমারও কিছু কেনার আছে, একসাথে যাব। সিমরান কিছুক্ষণ তাকিয়ে বলে। ঠিক আছে। তারপর দিশা আর তাহি এক প্রকার ঠেলে সিমরানকে গাড়িতে উঠিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেয়। দিশা তাহিকে বলল, চল তাহলে আমরাও যাই। হ্যাঁ চল। তারপর তারাও চলে গেল তাদের কাছে। সিমরান একটু আগেই বাড়িতে এসেছে। এসে মায়ের রুমে উকি দিল। দেখলো তার মা কেমন মনমরা হয়ে বসে আছে। তার আর বুঝতে বাকি নেই তার মায়ের মন খারাপ কেন। সেখান থেকে এসে শিহাদের রুমে উকি দিল। দেখলো শিহাদ কি আঁকিবুকি করছে। এবার নিজের রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় একটা বই হাতে নিয়ে শুয়ে পড়ল। প্রায় 2 ঘন্টা পরে দরজায় অনবরত কলিং বেল বাজাচ্ছে কেউ। সিমরান তড়িৎ গতিতে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে দেরি, ভেতরে হুড়মুড়িয়ে ঢুকতে দেরি করেনি দিশা আর তাহিম। তাদের দুজনের 2 হাত ভর্তি জিনিস। সিমরান এখনো অবলার মতো দরজার সামনে দাঁড়িয়ে আছে। এরা এখানে কি করছে? এদের না দুজনের কাজ আছে? এদের হাতে এত জিনিস দেখে সিমরান তো আরো চমকে যায়। তাহি তার হাতের জিনিসগুলো রেখে সিমরানকে বলল, প্রায় 6 ঘন্টা ধরে দরজায় দাঁড়িয়ে বেল বাজাচ্ছে, অথচ তোর কোনো পাত্তাই নেই। বলি বাইরে যে আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম সেই খেয়াল তোর আছে? ও বাবা, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মাচা পাকা হয়ে অন্য পাশে চলে গেল। এই বলে মাজায় হাত দিয়ে সোফায় বসে পড়ল তাহি। সিমরান এখনো আগের মতো ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। তার মনে হয় এসব বোধগম্য হচ্ছে না। দিশা বলল, জামাইয়ের জন্য মার্কেট করতে করতে আমার হাড় গুঁড়ো ভেঙে কয়লা হয়ে গেছে, অথচ দেখো জামাইয়ের বোন আমাদের আপ্যায়ন না করে কিভাবে দাঁড়িয়ে আছে। এবার সিমরানের হুঁশ আসে। ওদের আনা জন্মদিনের জিনিসগুলো দেখে সিমরানের আর কিছু বুঝতে বাকি রইল না। এজন্যই এরা তখন আমাকে মিথ্যে বলে জোর করে পাঠিয়ে দিল। সিমরান দিন দিন এদের দেখে মুগ্ধ হচ্ছে। এই পর্যন্ত সিমরানের জন্য এরা অনেক কিছু করেছে। এমন ফ্রেন্ড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এবার সে তাদের কাছে গিয়ে বলল, কাজটা তোরা একদম ঠিক করলি না। আমাকে না বলে তোরা এসব। দিশা সিমরানকে থামিয়ে দিয়ে বলল, তোকে বলে তো তুই আমাদের একদম কাজটা করতে দিতি না। তাই বলে এত কিছু করবি তোরা? এত কিছু আনতে গেলি কেন? আমি তো সব নিতে পারতাম সিহাদের জন্য। তোরা কেন শুধু শুধু এসব আনতে গেলি? এবার তাহি উঠে সিমরানকে বলল, কেন সিমি, আমরা এইটুকু করতে পারি না? শিহাদ কি আমাদের ভাই নয়? না না, আমি তা বলতে চাইনি। অবশ্যই আমাদের ভাই নয়, আমাদের জামাই লাগে। জামাইয়ের জন্য ছোট্টখাটো এইটুকু করতে না পারলে আমরা কেমন বউ? তাহি একদম ঠিক বলেছে। সিমরান আর কিছু বলল না। এরা যা এনেছে এত কিছু হয়তো সে কখনোই কিনতে পারতো না। শিহাদ দেখলে অনেক খুশি হয়ে যাবে। সিমরানের চোখজোড়া মুহূর্তেই ভরে উঠল। হয়তো এমন ফ্রেন্ড পেয়ে চোখের পানি দিশা আর তাহির অগোচরে মুছে ফেলল। তারপর 3 জনে মিলে জিনিসগুলোকে রেখে আসে। একটু পর শিহাদ রুম থেকে বেরিয়ে সিমরানদের কাছে গেল। শিহাদকে দেখে তাহির আর চিনতে বাকি নেই। সে তৎক্ষণাৎ জামাই বলে দৌড়ে গিয়ে শিহাদকে জড়িয়ে ধরে এবং বলে, কেমন আছো জামাই? জানো আমি তোমাকে কত মিস করেছি। আমি ভালো আছি, কিন্তু তুমি কে বউ? তাহি অবাক হওয়ার ভান করে বলল, সে কি, তুমি আমাকে চিনতে পারছো না? তোমার মনে নেই আজ থেকে 300 বছর পূর্বে এক অমাবস্যার রাতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই? আর এইটুকু সময় তুমি আমাকে কি করে ভুলে যেতে পারলে? কি করে? এই জীবন আর আমি রেখে কি করব? আজই আমি 1 বোতল মধু খেয়ে আত্মহত্যা করব। শিহাদ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে।
এবার সিহাত কপাল চাপড়াতে চাপড়াতে বলল। হায়, আমি কিভাবে আমার বউকে চিনতে ভুল করলাম। তাহির দিকে তাকিয়ে আবার বলল। আমাকে তুমি মাফ করে দাও বউজান। আমি তোমাকে চিনতে পারিনি। তোমাকে নিয়েই তো আমি যুগ যুগ ধরে স্বপ্ন দেখি। তাহি আহ্লাদিভাবে সিহাতকে বলল। ও মাই সুইট হার্ট জামাই, আই লাভ ইউ সোনু। সিহাত এবার তাহির গালে টুকুস করে একটা চুমু দিয়ে বলল। লাভ ইউ টু মাই ডার্লিং। সিহাতের এমন ভাবভঙ্গি দেখে সিমরান আর দিশার চক্ষু চড়ক গাছ। সিহাত কবে থেকে এমন ভাবভঙ্গিতে কথা বলা শুরু করেছে? জামাই জান, কালকে নাকি তোমার জন্মদিন। কথাটা শুনে সাথে সাথে সিহাতের মন খারাপ হয়ে গেল। তুমি কি করে জানলে? বারে, তুমি আমার জামাই না? তো জামাইয়ের জন্মদিনের কথা বুঝি আমি জানবো না? জানো, আজ থেকে ঠিক 20 দিন পর তোমার এই বউয়ের জন্মদিন। সত্যি? এবার দিশা বলল। আর আজ থেকে 4 মাস পর আমাদের সিমির জন্মদিন। কথাটা শুনে তাহি উঠে দাঁড়ালো এবং বলল। কত তারিখে? অক্টোবরের 5 তারিখে। কথাটা শুনে তাহি প্রচুর অবাক হয়। সত্যি? অক্টোবরের 5 তারিখে সিমের জন্মদিন? হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কি আছে? কারণ ওই দিন আমার একমাত্র ভাইয়েরও জন্মদিন। তাই নাকি? এই কয়েকটা মাস মনে হয় সবার জন্মদিনের মাস। তোদের সবার জন্মদিন সিরিয়ালে। শালার, আমার জন্মদিন কবেই চলে গেছে। নিজের জন্মদিনের কথা শুনতে ছোটবেলার কথা মনে পড়ে যায় সিমরানের। ছোটবেলায় কত সুন্দর করে তার জন্মদিন পালন হতো। সেদিন একসাথে দুজনের জন্মদিন পালন হতো। অথচ তার বাবা মারা যাওয়ার পর কখনো নিজের জন্মদিন সেলিব্রেশন করেনি সিমরান। এবার দিশা আর তাহি সিমরানকে বলে তাদের যেতে বলে। সিমরানও জানিয়ে দেয় কালকে যাতে যথাসময়ে চলে আসে। তারপরে দিশা আর তাহি চলে যায়। একটা পার্কে বসে আছে সাইমান, দীপ আর তায়ান। তাদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষজন সাইমানকে বিরক্ত করতে না পারে। দীপ আর তায়ান এটা সেটা নিয়ে কথা বলছে, শুধু সাইমান চুপ করে ফোন টিপছে। দীপ ভেবে পায় না এই ছেলের তো গার্লফ্রেন্ড নেই, তাহলে ফোনে সারাদিন ডুবে থাকে কেন? মনে হয় যেন এই ফোনই তার জীবনের সব। দীপ এবার তায়ানের উদ্দেশ্যে বলল। তা কি পরিকল্পনা এবার তোর? কি ব্যাপারে? মানে দেশে তো চলে এলি, এখন কি করবি? তোর বাবার বিজনেস সামলাবি? বিজনেসটা কখনো আমার বাবার ছিল নাকি যে সামলাবো? তায়ান তাচ্ছিল্য ভেবে হেসে বলল। দীপ ব্যাপারটা বুঝতে না পারলেও সাইমন ঠিকই বুঝতে পেরেছে। তাহলে অন্য কি ভাবনা তোর? এখনো তেমন কিছু ভেবে দেখিনি। দীপ একটু ভেবে বলল। আমি একটা ভালো আইডিয়া দিতে পারি। কি? তুই বরং বিয়ে শাদী করে ফেল, বাচ্চা কাচ্চা পয়দা করে ফেল। তুই বরং বিয়ে শাদী করে ফেল, বাচ্চা কাচ্চা পয়দা করে ফেল, ঘর সামলা, বাচ্চা কাচ্চা সামলা, আর আমাদের মামা হওয়ার তৌফিক দান কর। তায়ান একটু নড়ে চড়ে বসে বলল। তা তুই তো পারিস বিয়ে করে আমাদের মামা বানাতে। দীপ এবার একটু ভাব নিয়ে বলল। হ্যাঁ অবশ্যই, তুই তাড়াতাড়ি। এদের এমন আজাইরা কথা শুনে সাইমন বেশ বিরক্ত। দীপ আবার কিছু একটা ভেবে উত্তেজিত হয়ে বলল। না না, আমি এত তাড়াতাড়ি বিয়ে করে বউয়ের হাতের পিটানি খেতে চাই না। তায়ান ভ্রুকুসকে জিজ্ঞেস করল। তুই কি করে জানিস বিয়ের পর বউয়ের হাতের পিটানি খাবি? জানি না, তবে অভিজ্ঞতা হচ্ছে। মানে? মানে আমার বাড়ির পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোক রোজ বাড়িতে এসে তার বউয়ের পিটানি খায়। রোজ রাতে যখন আমি বউয়ের অভাব ফিল করি, তখন লোকটার কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসতেই বিয়ে করার স্বাদ ঘুচিয়ে যায়। কিন্তু লোকটা নিশ্চয়ই কোনো দোষ আছে, না হলে শুধু শুধু বউয়ের হাতে পিটানি খাবে কেন? দীপ কিছু বলতে যাবে তখনই সাইমন পায়ের উপর পা তুলে বলল। আর তাছাড়াও মেন কথা হলো দীপ হচ্ছে আস্ত একটা গাধা, আর গাধারা খুব ভালো করে জানে যে তাদের গাধাগিরির কারণে বউয়ের হাতের পিটানি খাবে। এ কথা শুনে তায়ান ফিক করে হেসে দিল। দীপের যেন কথাটা তার বুক ছিঁড়ে হৃৎপিণ্ডে ঢুকে যায়। আর তোর কি হবে? আমার মতো গাধাকে পিটানোর মতো হলেও বউ জুটবে, কিন্তু তোর মতো বেরসিক, রাগী, গম্ভীর, দাম্ভিক উগান্ডার কপালে কখনোই বউ জুটবে না। তুই সারা জীবন আইবুড়াই থেকে যাবি, মিলাই নিস। দীপের কথাটা শুনে তায়ান বেশ শব্দ করে হেসে দেয়। পরক্ষণে সাইমন তার দিকে তাকাতে অনেক কষ্ট করে হাসি আটকিয়ে রাখে। দীপের এত করে হোশ এলো যে সে ঠিক কি বলে ফেলেছে।
বিড়বিড়িয়ে বলল, কেন যে বাঘের গুহায় পা দিতে গেলাম। এবার তোর কি হবে দীপ? এই রাক্ষসটা তো তোকে ছিঁড়ে খাবে। একটু পরেই দীপ দেখতে পেল সাইমন একটু একটু করে তার দিকে এগোচ্ছে। তা দেখে দীপ সাথে সাথে দাঁড়িয়ে যায় এবং বলে, যদি বাঁচতে চাও তাহলে পালাও। এই বলে দীপ পেছনের দিকে ভো দৌড় দেয়। দৌড়াতে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে শটাং হয়ে ঘাসে শুয়ে পড়ে। মাথাটা হালকা উঁচু করতে দেখতে পেল সাইমন আসে, আর এক মুহূর্ত দেরি না করে হুমড়ি খেতে খেতে দৌড়ে পালায়। এদিকে তায়ান হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সে কিছুতেই তার হাসি চেপে রাখতে পারছে না। দীপের এমন কাণ্ড দেখে এবার সাইমনও মুসকি মুসকি হাসছে। তারপর তারা আর কিছুক্ষণ থেকে নিজেদের বাড়ি চলে যায়। খুব ভোরে ঘুম থেকে উঠেছে সিমরান। আজ তার বাবার মৃত্যুবার্ষিকী আর শিহাদের জন্মদিন। ঘুম থেকে উঠে অজু করে নামাজ আদায় করে নিয়েছে। আজ তার অনেক কাজ। তাকে এখন নাস্তা বানাতে হবে, কারণ তার মা আজ রুম থেকেই বের হবে না। এই কয়েক বছর এই দিনে ইস্তিফা বেগম নিজেকে ঘরবন্দি করে রাখে। সিমরান রান্নাঘরে গিয়ে নাস্তা বানিয়ে তার মায়ের রুমের দিকে এলো এবং সেও নাস্তা সেরে নিল। কিছুক্ষণ পরে তাকে বের হতে হবে। সিমরান তার বিছানার পাশ থেকে তার বাবার হাস্যোজ্জ্বল ছবিটা হাতে নিল। ছবিটার দিকে তাকিয়ে অঝরে কান্না শুরু করলো এবং বলতে লাগলো, তুমি আমাদের কেন এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে বাবা? আমাদের জন্য কি একটুও মায়া দেওয়া হয়নি তোমার? আজ তোমার মৃত্যুর 8 বছর হয়েছে, অথচ এই 8টা বছর আমরা তোমায় এখনো ভুলতে পারিনি। জানো বাবা, তুমি চলে যাওয়ার পর আমাদের জীবনটা একদম অন্যরকম হয়ে গেছে। এক এক করে সব হারিয়েছি আমরা। নিজেদের বাড়ি, তোমার তিল তিল করে গড়ে তোলা ব্যবসা, প্রিয় মানুষ, সব। মা অনেক কষ্টে বেঁচে আছে তোমার এই ছেলে মেয়ে দুটোর দিকে তাকিয়ে। মা প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে করে কান্না করে। সিহাত তো তোমাকে দেখেইনি, তাই তোমার কথা বেশি মনেও পড়ে না ওর, কিন্তু মাঝে মাঝে বাবা বলে কান্না করে খুব। আর আমার কথা কি বলবো, তুমি খুব খারাপ, তাই তো আমাদের তোমার সাথে নিয়ে গেলে না বাবা। এই বলে তার বাবার ছবিটা বুকের মাঝে চেপে ধরে হাউমাউ করে কাঁদছে। অনেকক্ষণ পর সিমরান শান্ত হয়ে এলো। চোখের পানি মুছে বাবার ছবিটা রেখে বেরিয়ে গেল অনাথ আশ্রমে, তাহাজিদ ম্যানশনে। আনোয়ার তাহাজিদ সোফায় বসে আছেন। তার মনটা ভীষণ খারাপ, শরীরটাও ভালো নেই। তখনই তার মা ইরা তাহাজিদ এলেন। কি রে বাবা, যাবি না অনাথ আশ্রমে? কি বলছিস? প্রতি বছরই তো তুই যাস। ঠিক আছে, তাহলে যাস না। কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে নেমে এলো তাহি। এসে তার বাবার পাশে বসে জড়িয়ে ধরে বলল, গুড মর্নিং বাবা। তাহি এবার অভিমান করে বলল, বারে, আমি তো তোমাকে প্রতিদিন এইভাবে জড়িয়ে ধরে আদর করি। আচ্ছা বাবা, তুমি না আজকে কই যাবে বললে? তাহলে চলো একসাথে যাই। সরি বাবা, তোমার এই গরিব বা মেয়েকে আমার সাথে নিয়ে যেতে পারবে না। বলতে বলতে নিচে নামছে সাইমন। সাইমনের কথা শুনে সকলে সেদিকে তাকায়। তাহি তো তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে। তার ভাইকে কি সুন্দর লাগছে। আজ নিশ্চয়ই রাস্তার একটা মেয়েকেও খুঁজে পাওয়া যাবে না। সাইমন আজ সাদা পাঞ্জাবি পরেছে, যাতে গোল্ডেন কালারের সুতার কাজ করা। পাঞ্জাবির হাতা গোটানো, চুলগুলো খুব সুন্দর করে স্পাইক করা, হাতে ঘড়ি। ব্যাস অসাধারণ লাগছে সাইমনকে। তাহির চোখ সরিয়ে নিল। আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে তারই নজর লেগে যাবে তার ভাইয়ের ওপর। ইরা তাহাজিদ বললেন, দাদু ভাই, এইভাবে বলছো কেন? এবার তাহি রাগীভাবে বলল, আমাকে কুড়িয়ে পাইনি, কুড়িয়ে তো তোকে পেয়েছে। সেজন্যই তো আমাদের কারোর সাথে তোর কোনো মিল নেই। হ্যাঁ, তাহলে তোর কোন দিক দিয়ে মিল আছে? তাহি যেন বলার জন্য কিছু খুঁজে পেল না। আনোয়ার তাহিজিদ বললেন, ওকে ড্যাড। না, আমি তোমাদের আদরের দুলালের সাথে কোথাও যাব না। আমাকে আজ অন্য জায়গায় যেতে হবে। আসি। এই বলে তাহি বেরিয়ে গেল। ইরা তাহাজিদ সাইমনের কাছে এসে তার চোখের থেকে একটু কালে নিয়ে সাইমনের কানের পিছিয়ে লাগিয়ে দিল। হোয়াট ইজ দিস ড্যাড? কারো নজর যাতে না লাগে তাই একটু গালি দিলাম। আজ আমার দাদু ভাইকে খুব সুন্দর লাগছে। ও দাদি, খামু কেমন করছে কেন? তোর নাতির উপর নজর দেওয়ার মতো এখনো কারো জন্ম হয়নি, বুঝছো? হয়েছে হয়েছে, একজনের হয়েছে, সে তো এখন। বাকিটুকু না বলে থেমে গেলেন ইরা তাহাজিদ। মুহূর্তে সাইমনের মুখটা কালো হয়ে যায়। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সোজা বেরিয়ে যায়। ইরা তাহাজিদ বুঝে গেছেন কথাটা শুনে সাইমন ভীষণ কষ্ট পেয়েছে। তিনি এসব একদম বলতে চায়নি, মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল। ছেলের দিকে তাকিয়ে দেখেন ছেলেটা তার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে।
ছেলেকে ঘরে যেতে বলে নিজেও ঘরে চলে গেলেন ইরা তাহজিদ। একটা ছোট্টখাটো অনাথ আশ্রমে এসেছে সিমরান, সাথে এসেছে দিশা আর তাহি। এই অনাথ আশ্রমে মোট 20 জন বাচ্চা আছে, আর এই 20 জনকে সিমরান আজ খাওয়াবে। শিহাদের জন্মদিনের সকল জিনিস তাহি আর দিশা দেওয়াতে সিমরানের টাকাগুলো বেঁচে গেছে, যার কারণে সে এখন 20টা বাচ্চা খাওয়াতে পারবে। সিমরান বাচ্চাদের জন্য বিরিয়ানির আয়োজন করেছে। তারা 3 জনে এক এক করে বাচ্চাদের বিরিয়ানি দিচ্ছে। তাদের বেশ ভালো লাগছে। বাচ্চাদের খাওয়া শেষে তারা ঠিক করেছে বাচ্চাদের সাথে খেলবে, আর বাচ্চারাও রাজি হয়ে গেছে। অনাথ আশ্রমটা ছোট হলেও বেশ সুন্দর, রাস্তার এক সাইডে করা। আশ্রমটার পাশেই বড় বড় দালান। তারা কানামাছি খেলবে বলে ঠিক করলো। তারপর সবাই কানামাছি খেলা আরম্ভ করলো। প্রথমে সিমরানের চোখে কাপড় বাঁধা হলো। অনেকক্ষণ পরে সিমরান তাহিকে ধরতে পারে। তারপর তাহির চোখে কাপড় বেঁধে দেওয়া হয়। তাহি সবাইকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। আর দিশা এই সুযোগে তাহিকে কখনো চিমটি দিচ্ছে, তো কখনো কাতুকুতু দিচ্ছে, আবার কখনো থাপ্পড় দিচ্ছে। এই কোন কাওয়া আমার সাথে এমন করতেছে? যদি একবার হাতে পাই তাহলে গোবরের স্যুপ খাইয়ে ছাড়বো। তাহির এই অবস্থা দেখে বাচ্চাদের খুবই আনন্দ লাগছে। এবার তাহি সবাইকে খোঁজার জন্য উল্টাপাল্টা হাঁটছে। সে কোথা যাচ্ছে নিজেও জানে না। সিমরান তাহিকে ধরতে গেলে দিশা আটকিয়ে দেয়। তাহি এবার কারো সারা শব্দ পাচ্ছে না, আর একটু সামনে গিয়ে কারো কথায় শুনতে পেয়ে গিয়ে আস্তে পিছলে জড়িয়ে ধরে এবং বলে, ধরে ফেলেছি। আচমকা কেউ জড়িয়ে ধরায় হতভম্ব হয়ে যায় তায়ান। সে তো সাইমনের সাথে কথা বলছে। সাইমন তাকে যেতে বলেছে, কিন্তু হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরায় চমকে যায় তায়ান। তৎক্ষণাৎ পেছনে তাকায়। পেছনে ফিরে তাহিকে দেখে আরো চমকে যায় তায়ান। এতক্ষণে তাহি চোখের বাঁধনটা খুলে ফেলেছে এবং সামনে তাকাতেই তার চক্ষু কপালে। আপনি? হ্যাঁ আমি। আপনি এখানে কি করছেন? কেন আসা যায় না? যাই, বাট আপনি এখন কি করছেন এখানে? আমার যখন ইচ্ছা তখন আসবো, তাতে আপনার কি? আমি বলেছি আমার কিছু? তাহলে জিজ্ঞাসা করছেন কেন? কেন করা যায় না? না, আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার যেখানে ইচ্ছা দাঁড়িয়ে থাকবো, তাতে আপনার কি? তাহি বুঝে গেছে লোকটা তার কথা তাকেই ফিরিয়ে বলছে। আমার কি মানে? আপনি এখানে দাঁড়িয়ে ছিলেন বলেই তো আপনার মতো বাজে একটা লোককে আমি জড়িয়ে ধরেছি। দোষটা নিশ্চয়ই আমার নয়, কারণ আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, আর এখানে নিশ্চয়ই দাঁড়াতে কোনো মানা নেই। দোষ তো আপনার। রাস্তায় কেউ কানামাছি খেলে? তাহি দেখলো সে তো আশ্রমের বাইরে চলে এসেছে। তায়ান একটু মজার ছলে বলল, জড়িয়ে যখন ধরেছেন তাহলে এখন সরি বলুন মিসেস ঝগড়ুটে। এই এই কি বলেন আপনি? আপনি নিশ্চয়ই কানে কম শুনতে পান, তাই না? তাহি কিছু বলতে যাবে, তার আগে দিশা আর সিমরান সেখানে চলে আসে। সিমরানকে দেখেও তায়ান অবাক হয়, সাথে সিমরানও। তায়ান সিমরানের কাছে গিয়ে বলল, হেই, তুমি এখানে? কেমন আছো এখন তুমি? সিমরান খুব সুন্দর করে বলল, আমি তো এখন সম্পূর্ণ সুস্থ ভাইয়া, তা আপনি এখানে? তায়ান একটা দালান দেখিয়ে বলল, আমি এখানেই থাকি, কিছু কাজ ছিল তাই বের হয়েছি। তারা আরও টুকটাক কথা বলছে। দিশার তো এসব মাথার উপর দিয়ে যাচ্ছে, সে কিছুই বুঝতে পারছে না। তায়ান আর সিমরানের এত কথা ঠিক হজম হচ্ছে না তাহির। তা তোমার পরিবারে কে কে আছে? তায়ান সিমরানকে জিজ্ঞেস করলো। সিমরান বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই তাহি এসে তায়ানকে বলল, আপনার এত কিছু জেনে কোনো কাজ আছে? কেন? আমি জানলে আপনার কোনো সমস্যা আছে? আছে। সব জেনে যদি ডাকাত দিয়ে আমার ফ্রেন্ডের সব লুটে নেন, আপনার মতো ছেলেদের বিশ্বাস নেই। তায়ানের একটু রাগ হলো, মানে শেষ পর্যন্ত তাকে এসবও শুনতে হবে। সিমরান ভেবে পায় না তাহি আর দিশার মাঝে কোন শয়তান ভর করেছে, যার কারণে তারা শুধু মানুষের সাথে এমন ঝগড়া লাগে। সিমরান তায়ানকে বলল, আপনি ওর কথা কিছু মনে করবেন না ভাইয়া, অল্প বয়সে পাগল হয়ে গিয়েছে তো তাই। কথাটা শুনে তায়ান আর দিশা হেসে দিল। তায়ান বলল, তা আমি ওনাকে দেখেই বুঝেছি। সিমরানের এই কথা শুনে তাহি কি রিয়াকশন দেবে ভেবে পাচ্ছে না। সিমরানের বলা কথাটা তার নাড়ি ভুড়ির ভেতরে ঢুকে গেছে। টয়লেটে গেলে সেগুলো আবার বেরিয়ে আসবে। কথাটা বের হতেও অনেক কষ্ট হবে। তাহির মন যাচ্ছে এক গ্লাস পানিতে ডুবে মরতে। কার জন্য তাহি? কার জন্য তুই এত লড়াই করছিস?
যে কিনা একটা অচেনা লোকের সামনে তোকে পাগল বলল? কাকে তুই এতদিন খাইয়ে দাইয়ে মানুষ করেছিস? নিজের জীবনের থেকেও তুই কার কথা ভাবছিস? স্বার্থপর পাপিষ্ঠ এই অন্যায়কারী। এই দিন দেখার জন্য তাহি বেশ ইমোশন হয়ে কিছু বলতে যাবে, তার আগে সিমরান থামিয়ে দিয়ে বলল, ব্যাস, আর কোনো কথা না। যেতটুকু ইমোশন তাহি আয়ত্ত করতে পেরেছে সিমরানের কথাই সেতটুকু শেষ হয়ে গেছে। তায়ান বলল, দেখা হয়ে খুব ভালো লেগেছে, এবার আমাকে আসতে হবে। কথাটা শুনে তাহি মুখ বাঁকা করে বলল, তো আপনাকে ধরে কে রেখেছে? যান না যান। তায়ান তাহির দিকে সামান্য ঝুঁকে বলল, আপনার মনে হয় অন্য কারো কথার মাঝে না ঢুকলে শান্তি হয় না মিস ঝগড়ুটে? তাহি কিছু বলতে নেবে তখন দিশা এসে তাকে সেখান থেকে নিয়ে গেছে। এবার সিমরান বলল, ঠিক আছে ভাইয়া, আপনি আসতে পারেন। ওকে, স্টে ওয়েল। ইউ টু। তারপর তায়ান সেখান থেকে চলে যায় সাইমনের কাছে। দিশা বিষয়টা জানতে চাইলে সিমরান সব বলে। তারপর তারাও আরো কিছুক্ষণ থেকে বাড়িতে চলে যায়। এদিকে সাইমন বেশ ক্লান্ত, সাথে দীপ। পরপর 3টা অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের জামা কাপড় আর খাবার দিয়ে এখন তারা ক্লান্ত। তায়ান বেশ আয়েশি ভঙ্গিতে বসে আছে। সে এসেছে কিছুক্ষণ হয়েছে। সাইমনরা এখন তাদের এতিমখানায় বসে আছে, যেটা শিহাদের স্কুলের সামনে। এখানে দেওয়া হলেই শেষ হবে তার কাজ। এদের অবস্থা দেখে তায়ান খুব মজা পাচ্ছে। তা দেখে দীপ বলল, এই শালা, এভাবে মুখ টিপে হাসছিস কেন শালা? তোমাদের এই অবস্থা? সামান্য এতটুকু কাজ করে তোমাদের এই অবস্থা? কাজ না করে তো গন্ডারের মতন শরীরটাকে বানিয়েছিস, তাহলে এখন এত ক্লান্ত লাগছে কেন? এবার সাইমন বলল। কাজটা তো সামান্য মনে হয়। তায়ান পায়ের উপর পা তুলে বলল, তা নয়তো কি? বেশ, তাহলে এই সামান্য কাজটুকু না হয় তুই কর। এখানে মোট 300টার মতো ছেলে মেয়ে আছে। এখন তুই একাতে সব জিনিস দিবি। দীপ কথাটা শুনে খুশিতে গদগদ হয়ে সাইমনকে বলল, তুই এত লিজেন্ড কেন রে ভাই? খুব সুন্দর একটা অর্ডার দিয়েছিস, আমি তো তোর ফ্যান হয়ে গেছি। আই লাভ ইউ। সাইমনের কথাটা শুনে তায়ানের কাশি উঠে গেল। নিজের কথাই নিজেই ফেসে গেছে। এখন তো তার নিজেকে পিটাতে ইচ্ছে করছে। তায়ান পায়ের উপর থেকে পা নামিয়ে অসহায় ভঙ্গিতে বলল, আরে ভাই, সিরিয়াসলি নিয়েছি। কেন? আমি মজা করছিলাম। আই উইল জাস্ট কিডিং। মজার ছলে যখন বলেছিস, তাহলে কাজটা মজার ছলেই করে ফেল। সো দেরি না করে কাজ লেগে পড়। তায়ান এবার উপায় না পেয়ে দীপের দিকে তাকালো। এমনভাবে তাকালো মনে হয় সে কোনো বাচ্চা, কিচ্ছু জানে না সে। তা দেখে দীপ কান্নার ভান করে বলল, ওরে কি নিষ্পাপ চাহনি। শান, তুই ওকে মাফ করে দে। বেচারা একা এত কাজ কিভাবে করবে? তারপর তায়ানের দিকে তাকিয়ে বলল, তুই কি ভেবেছিস আমি এগুলো বলবো শানকে? খুব তো আমাদের নিয়ে মজা নিয়েছিস, এবার আমরাও একটু নিই। যা শালা, ওঠ। আর কোনো উপায় না পেয়ে তায়ান উঠে চলে গেল। যেতে যেতে তাদের উদ্দেশ্যে বলে গেল, আপনার টাইম ভি আয়েগা। তায়ানের এই অবস্থা দেখে দীপের এখন হাত পা ছড়িয়ে হাসতে ইচ্ছে করছে। তা তো আর সম্ভব না, তাই শব্দ করে হাসে। আর সাইমন আগের মতোই মুচকে হাসে। প্রায় 1.5 ঘন্টা পর তায়ান মাজায় হাত দিয়ে হেলতে দুলতে আসে। এসেই ধপ করে চেয়ারে বসে পড়েছে এবং বলছে, আমার শরীরের হাড়গোড় সব ভেঙে গেল। ভবিষ্যৎ প্রজন্ম মনে হয় দুনিয়াতে আনতে পারবো না। সাইমন বলল, আর কখনো এমন মজা করলে মজার মতো এমন কাজও করতে হবে। আই গট ইট। বুঝেছি ভাই, বুঝেছি। আর কখনো এমন করব না। সাইমন আর কিছু বলল না। দীপ আর তায়ান কথা বলছে, সাইমন চুপ করে আছে। হঠাৎ সে দেখতে পেল শিহাদ কেমন মন খারাপ করে হাঁটছে। শিহাদকে চিনতে সাইমনের এক মুহূর্ত দেরি হয়নি। সাইমন সেখান থেকে উঠে শিহাদের কাছে যায়। আচমকা সামনে কেউ এসেছে দেখে তাকাতেই শিহাদ চমকে যায়। সাইমন তার সামনে। সাইমন! মুহূর্তেই শিহাদের চোখ মুখ খুশিতে চকচক করতে থাকে। সাইমন শিহাদের সামনে বসে বলল, হোয়াট হ্যাপেন বাড়ি? তুমি এইভাবে একা কেন? তোমাদের স্কুল তো এখনো ছুটি হয়নি, তাহলে এইভাবে একা একা হাঁটছো কেন? সাইমনকে দেখে যত না খুশি হয়েছে, তার কথা শুনে মনটা আরো খারাপ হয়ে গিয়েছে। তা দেখে সাইমনের ভ্রু কুঁচকে এলো। শিহাদকে চুপ থাকতে দেখে বুঝতে পেরেছে ওর নিশ্চয়ই মন খারাপ। তখন সাইমন শিহাদের হাত ধরে দীপ আর তায়ানের কাছে নিয়ে গেল। শিহাদকে দেখে দুজনেই জিজ্ঞাসা দৃষ্টিতে সাইমনের দিকে তাকায়। সাইমন ব্যাপারটা বুঝতে পেরে দীপের উদ্দেশ্যে বলল, ও হলো
কি যেন নাম মেয়েটার, ওর ভাই? দীপ ভ্রু কুঁচকে বলল। কোন মেয়েটা? সাইমন বেশ বিরক্ত হয়ে বলল। ওই দিন ভার্সিটিতে যাকে বাঁচিয়েছে। ও আচ্ছা। এই বলে মুহূর্তেই আবার চমকে তাকায় দীপ এবং বলে, আচ্ছা, মানে সিমরানের ভাই? সিমরান নামটা শুনে মুহূর্তেই তায়ান আর সাইমন দীপের দিকে তাকায়। তা দেখে দীপ একটু অপ্রস্তুত হয়ে পড়ে। তারা এভাবে তার দিকে তাকাচ্ছে কেন? সাইমন বলল, কি মেয়েটার নাম সিমরান? হ্যাঁ, কেন বলতো? কিছু না। তারপর শিহাদের উদ্দেশ্যে বলল। তোর মন খারাপ কেন? তখনই তায়ান শিহাদের দিকে তাকায়। মুখটা তার কেমন খুব চেনা চেনা লাগছে। শিহাদ বলল। কিছু না, এমনি। এবার তায়ান উঠে এসে শিহাদের সামনে বসে বলল। আমাদেরকে তোমার বন্ধু ভাবতে পারো। এবার বলো কি হয়েছে। শিহাদ তার পরেও কিছু বলছে না। তা দেখে সাইমন বলল। যদি বলো তাহলে তোমাকে আমি আমার সাথে একদিন গানের কনসার্টে নিয়ে যাব। শিহাদ খুশিতে লাফিয়ে বলল। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে বলো। এবার শিহাদ আবার মন খারাপ করে বলল। আজ আমার জন্মদিন, কিন্তু কখনো আমি জন্মদিন পালন করতে পারিনি। সাইমন ফ্রুকুসকে জিজ্ঞেস করল। কেন? আমি জানি না, আমার মা কখনো পারমিশন দেন না। এ কথা বললে আমাকে অনেক বকা দেয়। এ পর্যায়ে শিহাদের চোখে পানি চলে এসেছে। এখন সাইমন, দীপ, তায়ানের বেশ খারাপ লেগেছে শিহাদের কথায়। সাইমন, দীপ আর তায়ানের দিকে কিছু ইশারা করেছে। ইশারাটা যেন তারা বুঝে গেছে। সাইমন শিহাদের হাত ধরে বলল, চলো। কোথায় যাবে? গেলেই দেখতে পাবে। তারপর শিহাদকে গাড়িতে নিয়ে তারা তিনজনই সেখান থেকে বেরিয়ে পড়ল। দারুণ একটা জায়গায় শিহাদকে নিয়ে এসেছে সাইমন। কিছুক্ষণ আগেই তারা এসেছে এখানে। শিহাদ তো জায়গাটা দেখে পাগল হয়ে যায়। এত সুন্দর জায়গা সে কখনো দেখেনি। চারিদিকে ফুলের সমারোহ। ফুলবাগানের মাঝখানে খুব সুন্দর একটা হাউস, যেখানে হাউসটা খুব সুন্দর করে সাজানো। দিনের বেলায়ও ফেরি লাইট দিয়ে কি সুন্দর করে সাজানো। শিহাদ বিস্ময়কর চাহনি দিয়ে চারপাশ দেখছে। জায়গাটা ভীষণ সুন্দর। নিমিষেই তার সব মন খারাপ দূর হয়ে যায়। সাইমনরা তখন শিহাদকে এই পার্কে নিয়ে আসে। তখন সাইমন ইশারা করতে দীপ জায়গাটা বুক করে নেয় এবং শিহাদকে নিয়ে এখানে আসে। শিহাদের যেন এখনো বিশ্বাস হচ্ছে না। সে মনে হয় কোনো রূপকথার রাজ্যে দাঁড়িয়ে আছে। সাইমন তার পাশে এসে দাঁড়ায় এবং বলে, কেমন লেগেছে জায়গাটা ডুড? শিহাদ বেশ খুশি হয়ে সাইমনকে বলে, খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। এত সুন্দর একটা জায়গায় আমি কখনো আসিনি, থ্যাঙ্কস। বলে শিহাদ সাইমনকে জড়িয়ে ধরে। সাইমন বেশ অবাক হয়। সামান্য এই জায়গাটা দেখে বাচ্চাটা কি খুশি হয়েছে। না জানি এর চেয়ে সুন্দর জায়গা দেখলে কি করবে। সাইমনের কেন জানি শিহাদের জন্য অনেক মায়া জমে গেছে। তাই তো তাকে জড়িয়ে ধরাতে সাইমন কিছু বলেনি। সাইমনকে তিশা আর তাহি ছাড়া আর কেউ জড়িয়ে ধরতে পারে না। আজ তাদের সাথে শিহাদও যুক্ত হলো। সাইমন শিহাদকে জিজ্ঞেস করল। তোমার নামটা যেন কি ভুলে গেছে। শিহাদ তড়িঘড়ি করে বলে, আমার নাম শিহাদ। শিহাদের নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। সে যার এত বড় ভক্ত তার সাথে আছে এবং তাকে জড়িয়ে ধরেছে। ভাবতেই তার খুব ভালো লাগছে। তার আর একটু মন খারাপ নেই। তারপর শিহাদ জিজ্ঞেস করল, তোমার সাথে ওই লোক দুটোকে দেখতে পাচ্ছি না? কথাটা শুনে একটু হাসি পেল সাইমনের। সে বুঝলো শিহাদ দীপ আর তায়ানের কথা বলছে। ওরা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আজ থেকে আমাদের তুমি বস শিহাদ বলবে, মাথা কেমন? উপর নিচ লোভ করেছে, অন্য কিছু মানে বলবে ঠিক না, আছে। এর মাঝে তায়ান আর দীপ সেখানে এলো এবং হাতে অনেক কিছু নিয়ে এলো। তায়ানের হাতে কেক। সে কেকটা নিয়ে টেবিলে রেখে দিল আর শিহাদের জন্য আনা গিফট রেখে দিল অন্য টেবিলে। তারা শিহাদের জন্য কেক আর গিফট কিনতে গিয়েছিল। কেক দেখে তো শিহাদ আরেক দফা অবাক। কেকটা বিশাল বড়। তায়ান আর দীপের মাথায় বার্থডে টুপে, নাকে জোকারের মতো লাল কিছু লাগিয়ে রেখেছে। তায়ানের হাতে হলো ফুলের স্প্রে আর দীপের হাতে পার্টি স্প্রে। তায়ান তার হাতে থাকা ফুলের স্প্রে শিহাদের মাথার উপরে স্প্রে করলো। সাথে সাথে ফুলের বর্ষণ হলো শিহাদের ওপর এবং তিনজনে করতালি দিয়ে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ। এবার শিহাদের খুশিতে পাগল হওয়ার মতো অবস্থা। তার মুখে যেন বিশ্বজয়ের হাসি। সে কল্পনাও করতে পারেনি তার সাথে আজকে এমন কিছু হবে। এবার সাইমন গিয়ে কেকের উপরে একটা মোমবাতি জ্বালিয়ে দিল এবং শিহাদকে বলল, এসো কেকটা কাটো। শিহাদ আর এক মুহূর্ত দেরি না করে কেকের সামনে গিয়ে দাঁড়ালো এবং মোমবাতি ফুদিয়ে নিভিয়ে দিল। সাথে সাথে তিনজনে আরবারও হ্যাপি বার্থডে উইশ করলো শিহাদকে।
সিহাত কেক কেটে সবার আগে সাইমনকে খাইয়ে দিল। সাইমনও খাইয়ে দিল। এবার দীপ আর তায়ানকেও খাইয়ে দিল। দীপ আর তায়ান কেক নিয়ে সিহাতের মুখে মাখিয়ে দিল। সিহাতও সেম কাজ করল, সেও তাদের মুখে কেক মাখিয়ে দিল। তারপর সিহাত পেট ভরে কেক খেল। তার আর বিন্দুমাত্র মন খারাপ নেই। কেকের পাশাপাশি অন্য আইটেমের খাবারও খেল সিহাত। অনেকক্ষণ মজা করলো তারা, সাথে অসংখ্য সেলফি তুলেছে তারা। সিহাত এবার পেটে হাত দিয়ে ধপাস করে চেয়ারে বসে পড়ে আর বলতে থাকে, আমাকে নিশ্চয়ই এখানে পোয়াতির মতো লাগছে। আমার গার্লফ্রেন্ডরা যদি আমাকে এই অবস্থায় দেখে নিত, নির্ঘাত ব্রেকআপ করবে। সিহাতের এই কথা শুনে সাইমন হালকা হাসে। তার মধ্যে তেমন প্রতিক্রিয়া দেখা গেল না। দেখা গেছে তো বাকি দুটোর মুখোদয়। দুজনে হাঁ করে তাকিয়ে আছে। তাদের এ বয়সে এখনো একটা গার্লফ্রেন্ড বানাতে পারল না, আর এইটুকু ছেলে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলল। দীপ অবাক হয়ে বলল, কি তুমি এই বয়সে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছো? সিহাত ভ্রু কোচকে বলল, এই বয়স মানে? আমার কি বয়স হয়নি? এই বয়সে তো বিয়ে করার কথা, অথচ আমি শুধু গার্লফ্রেন্ড বানালাম মাত্র, তাও আবার 3টা। কালকে নতুন একটা বানাবো। সিহাতের কথা শুনে তায়ান আর দীপের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তায়ান বলল, কিভাবে আপনি গার্লফ্রেন্ড বানান আমাদেরও একটু শিখিয়ে দেন। আজ পর্যন্ত পারলাম না একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে। সিহাত একটু ভাব নিয়ে বলল, একটা করতে এক ধরনের অভিজ্ঞতা লাগে, এটা করতে এক ধরনের অভিজ্ঞতা লাগে, যা তোমাদের মতো পুচকুচ ছেলেদের নেই। দীপ বলল, আমাদের দেখে কি পুচকে মনে হয় আপনার? তা নয় তো কি, এখন পর্যন্ত সামান্য একটা গার্লফ্রেন্ড বানাতে পারলে না তোমরা, তাহলে তোমাদের পুচকো তোরা কি বলবো? দীপ যেন বেশ অপমানিত হলো। আজ গার্লফ্রেন্ড নেই বলে এইটুকুখানি একটা ছেলের মুখে এমন কথা শুনতে হলো। ছি দীপ, ছি, তোর এই জীবন কুত্তার চেয়েও অধম। এবার তায়ান বেশ ইনোসেন্ট ফেস মানিয়ে বলল, তা আমাদের যদি এই অভিজ্ঞতাটা বুঝিয়ে দিতেন তাহলে আমাদের অনেক উপকার হতো। সিহাত তার ডান হাত উঠিয়ে বলল। আজ আর নয়, অন্য একদিন। সাইমনের এবার খুব বিরক্ত লাগছে এই দুটোর উপর। এরা এত ড্রামা কিভাবে করতে পারে? সাইমন বলল, অনেক হয়েছে, এবার সিহাতকে বাড়ি পৌঁছে দিতে হবে। কি এখন বাড়ি যাবে তো? হ্যাঁ বস, এখন যেতে হবে। অনেক দেরি হয়ে গেছে মা, অনেক দেরি হয়ে গেছে। মা আপু চিন্তা করবে। তারপরে তাদের আনা গিফটগুলো সিহাদের হাতে দিল। আজকের দিনটা সিহাদের সারা জীবন মনে থাকবে। আজকের দিনটা তার জীবনে বেস্ট একটি দিন ছিল। এরপরে তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং সিহাদকে বাড়ি পৌঁছে দেয়। সিহাদ খুশি খুশি মনে বাড়িতে আসে। সিমরান ড্রয়িং রুমে ভিডিও কলে তাহি আর দিশার সাথে কথা বলছে। কিভাবে তারা প্ল্যান করবে এইসব আলাপ করছে। একটু পরে সিহাদকে এমন খুশিতে নাচতে নাচতে ভেতরে ঢুকতে দেখে সিমরানের মনে প্রশ্ন জাগে, ওকে তো এত খুশি দেখার কথা না, তাহলে এত খুশি কেন সিহাদ? তারপর সিমরান তাহি আর দিশাকে সময় মতো আসতে বলে কল কেটে দেয়। সিহাদ তার বোনকে দেখে দৌড়ে তার কাছে যায়। সিমরান কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে সিহাদ মুখে খুশির রেখা টেনে বলা শুরু করলো, জানো আপু আজকে কি হয়েছে? না, কি হয়েছে আজকে? আর তোকে এত খুশি দেখাচ্ছে কেন? সিহাদ তার হাত ভর্তি গিফটগুলো সিমরানের হাতে দিয়ে শুরু থেকে সব বলে। সব শুনে সিমরান যেন হতবাক। সিহাদ যে তাকে এত বড় একটা শখ দেবে তা ভাবেও নি সে। এখনো এক দৃষ্টিতে সিহাদের দিকে তাকিয়ে আছে। সত্যি সাইমন আজকে সিহাদকে এত বড় সারপ্রাইজ দিয়েছে। সিমরানের হুঁশ আসে সিহাদের ধাক্কায়। কি রে আপু, কিছু এভাবে দেখছিস? না মানে কিছু না। জানো আপু, আমি না খুব খুশি। আমার মতো সাধারণ একটা ছেলের জন্য সাইমন বস এমন করবে আমি কখনো ভাবতেও পারিনি আপু। অবশেষে আমার ইচ্ছেটা পূরণ হলো। ভাইয়ের এত খুশি দেখে সিমরানের অনেক ভালো লাগছে। সাথে সাইমনের প্রতি দিন দিন কৃতজ্ঞতা বেড়ে যাচ্ছে। লোকটা সত্যি অসাধারণ। সিমরান এবার ভাইয়ের উদ্দেশ্যে বলল, তোর খুশি দেখে আমিও খুব খুশি। এখন রুমে যা, সন্ধ্যায় আরো খুশি হবি। ঠিক আছে আপু। এই বলে গিফটগুলো না নিয়ে চলে গেল। সিমরান কিছুক্ষণ গিফটগুলোর দিকে চেয়ে হালকা হেসে গিফটগুলো রেখে দিল। বিকেলে সিমরানদের বাসার ড্রয়িং রুম খুব সুন্দর করে সাজাচ্ছে তাহি আর দিশা। সিমরান বসে বসে বেলুন ফোলাচ্ছে। তাহি আর দিশা এসেছে কিছুক্ষণ আগে। এসে সবার আগে ইস্তিফা বেগমের সাথে দেখা করেছে। তারপর ঘর সাজানোর কাজ শুরু করে দিয়েছে। দিশা তাহি আসার আগে সিমরান সিহাদকে তার এক বন্ধুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে খেলতে।
আর বলেছে তাকে নিতে আসবে সে। বেলুন দিয়ে ক্যান্ডেল দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে। বেলুনের ভিতরে একটা করে ফেরি লাইট লাগিয়ে দিয়েছে, যার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে। পুরো রুম সাজানো কমপ্লিট। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসে। সিমরানদের সবকিছু রেডি করা শেষ, এখন শুধু শিহাদের অপেক্ষা। তাহি বলল, আগে গিয়ে আন্টিকে ডেকে নিয়ে আসি। তাহি যেতে নিলে সিমরান তাকে আটকিয়ে দেয় এবং বলে, তাই মা আসবে না, মায়ের এসব পছন্দ না। একটাবার চেষ্টা তো করে দেখতেই পারি।